চলে যাচ্ছে। আপনি ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের ম্যাথের লাস্ট ক্লাস। আজকে হচ্ছে আমরা স্থিতিবিদ্যা পড়বো। তো আমরা শুরু করার আগে তোমরা শুনতে পাচ্ছ কিনা আবার একটু রেসপন্স করো, তাহলে আমি শুরু করতে পারবো। ঠিক আছে, একটু রেসপন্স করো। আর আমরা পরীক্ষা বিষয়ে আনুষঙ্গিক যে আমাদের প্রশ্নগুলো যেগুলো থাকে বা যে প্রবলেমগুলো থাকে, আমরা যে প্রবলেমগুলো পরীক্ষার ক্ষেত্রে ফেস করি, তো এই প্রবলেমগুলো হচ্ছে আমরা আমাদের প্রশ্ন সমাধান করব, এর মাঝে মাঝে আলোচনা করব। তো তোমরা শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু ইনফর্ম করো, আমাকে একটু কমেন্টে জানাও, তাহলে আমি শুরু করতে পারি। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করি। তো আমি প্রথমে বললাম যে আমাদের আজকের যে টপিক এটা হচ্ছে স্থিতিবিদ্যা। তো আজকে আমরা বেসিক্যালি হচ্ছে স্থিতিবিদ্যা আলোচনা করব, এবং আমাদের আজকে ম্যাথের লাস্ট ক্লাস, মানে এটা লাস্ট চ্যাপ্টার, এবং আমাদের বাকি চ্যাপ্টারগুলো সবগুলো শেষ হয়ে গেছে, এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাস ম্যাথের জন্য আজকে। তো স্থিতিবিদ্যা কিন্তু মোটামুটি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টার থেকে অনেক ভয় পায়, এবং দেখা যায় যে অনেক ডিফিকাল্ট ম্যাথ থাকে, এবং অনেক ক্ষেত্রেই এই চ্যাপ্টারটা কিন্তু হচ্ছে অনেকেই মানে স্কিপ করে চলে যায়। তো চ্যাপ্টারটা তো মানে কঠিন কিছু না, খুব সিম্পল জিনিস, সিম্পল কিছু ট্রিক্স বা কিছু তোমার টেকনিক্স মনে রাখলে কিন্তু হচ্ছে ইজিলিভাবেই প্রশ্নগুলো সমাধান করা যায়। তো আজকে আমরা হচ্ছে দেখবো যে আমরা যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো সমাধান করবো, এবং দেখবো যে বড় বড় প্রবলেমগুলো কীভাবে খুব ইজিলিভাবেই খুব অল্প সময়ের মধ্যে সমাধান করা যায়। ঠিক আছে, তো তাহলে আমরা চলো শুরু করি। ওকে, আমরা শুরু করি তাহলে। দেখো এখানে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে তিনটি বল পি, √3p এবং হচ্ছে পি সাম্য অবস্থায় থাকলে প্রথম দুটি বলের মধ্যবর্তী কোণ কত? আমাদের তিনটা বল দেওয়া আছে, পি, √3p এবং হচ্ছে পি। এই তিনটা বল হচ্ছে সাম্য অবস্থায় থাকলে, ব্যালেন্সড অবস্থায় আছে। তো ব্যালেন্সড অবস্থায় থাকলে আমাদের প্রথম দুটো বল এই যে এই প্রথম দুটো বল, এই দুটো হচ্ছে প্রথম বল, পি এবং √3p। এই দুটো বলের মধ্যবর্তী কোণ কত আমাদেরকে বের করতে হবে। তো এইখানে আমাদের যেহেতু তিনটা বল আছে, ধরো যে তিনটা বল এরকম অবস্থায় আছে, এইভাবে এরকম আছে, এইদিকে এইদিকে। তো ধরো আমাদের এইটা পি, তারপর এটা হচ্ছে 3p। আমি জাস্ট অ্যাজাম্পশন করে দিয়েছি, হ্যাঁ, জাস্ট এমনিতেই মানে র্যান্ডমলি ডিরেকশন দিয়েছি। এটা হচ্ছে পি। তো প্রথম দুইটা বল, এই যে প্রথম দুইটা বল হচ্ছে পরস্পর ব্যালেন্স অবস্থায় বা সাম্য অবস্থায় আছে। সাম্য অবস্থা যদি থাকে তাহলে আমাদের প্রথম দুইটা বলের অন্তর্গত কোণ কত হবে এটা আমাদেরকে বের করতে হবে। তো এই কোণটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে একটা জিনিস চিত্রের মাধ্যমে খেয়াল করো যে এই প্রথম দুটো বল যদি পরস্পরের সাথে ব্যালেন্স অবস্থা বা সাম্য অবস্থা থাকে, তাহলে তৃতীয় বলটা হবে আমাদের লব্ধি হিসাবে কাজ করবে। হ্যাঁ, মানে প্রথম দুইটা বল যে মানে এইদিকে, সরি এটা √3p হবে। প্রথম বলটা এই দিক বরাবর হচ্ছে পি ফোর্সে টানতেছে, এবং একই সাথে তার সঙ্গে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে √3p বল √3 ওই এই ডিরেকশন বরাবর মানে আমাদের টানতেছে। তাহলে আমাদের এই দুইটা বল দুই দিকে টানতেছে, এই দুইটাকে বলকে সাম্যাবস্থায় রাখছে হচ্ছে আমাদের পি বলটা। এই জন্য হচ্ছে পি বলটা হবে আমাদের এই প্রথম দুইটা বলের হচ্ছে লব্ধি। তো পি বলটাকে আমরা লব্ধি ধরে আমরা হচ্ছে প্রথম দুইটা বলের মানে অন্তর্গত যে কোণটা আছে, ব্যালেন্স অবস্থায় থাকা অবস্থায় অন্তর্গত কোণটা, এই কোণটা আমরা বের করব। তো এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের ওকে, এখানে আমরা লিখতে পারি যে সামুদ্রিকের সূত্র অনুযায়ী হচ্ছে আমাদের পি যদি আমাদের লব্ধি হয় তাহলে পি স্কোয়ার, মানে আমাদের লব্ধি স্কোয়ার, তারপর হচ্ছে প্রথম বলের উপর স্কোয়ার, তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় বলের উপর স্কোয়ার, আমাদের যে লব্ধির যে সূত্রটা আছে, হ্যাঁ, লব্ধির সূত্রটা আমরা ইউজ করতেছি, এবং 2, তারপরে হচ্ছে আমাদের √3p
পি আচ্ছা পি স্কোয়ার হবে, কারণ যেহেতু আমাদের পি ফ্রি আছে, এবং কস আলফা আমরা ধরে নিচ্ছি যে প্রথম দুইটা বলের যে অন্তর্গত কোণ, এই কোণটা হচ্ছে আলফা। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এখানে এই দিকে এই পি স্কোয়ার যদি চলে যায়, তাহলে এখানে থাকে, দেখো এই জায়গায় যে 0, তারপর হচ্ছে এখানে থাকে কত আমাদের 3 পি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 2√3 পি স্কোয়ার কস আলফা। হ্যাঁ, কস আলফা। এখন আমাদের মেইন উদ্দেশ্য কি? আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা আলফার মানটা বের করব, আমরা বের করব। তাহলে এখানে দেখো যে এখন আমরা এই বলটা হচ্ছে আমরা লেফট সাইডে নিয়ে আসি 3 পি স্কোয়ার, এবং রাইট সাইডে আমার থাকতেছে কত 2√3 পি স্কোয়ার কস আলফা। তো যেহেতু উভয় পক্ষে পি স্কোয়ার আছে, তো আমরা পি স্কোয়ার উঠিয়ে দিলাম, পি স্কোয়ার চলে যাচ্ছে। তো থাকতেছে আমাদের কি, এবং এখানে আমরা আরেকটা কাজ করতে পারি একই সাথে। 3কে যদি আমি মানে ভাঙিয়ে লিখি, মানে √3 ফরম্যাটে লিখি, তাহলে আমরা দুইটা √3 পাবো, দুইটা √3 মিলে কিন্তু আমরা 3 পাচ্ছি। তাহলে তো এখানে যদি দুইটা √3 হয় এবং এদিকে যদি একটা √3 হয়, তাহলে আমি যেটা যদি আবার লিখি, এখানে √3 এখানে √3 সমান 2√3, তারপর হচ্ছে আমাদের কস আলফা। আমাদের পি তো চলে গেছে, পি এ তো আমাদের অলরেডি চলে গেছে কস আলফা। এখন এই √3 চলে গেল। তো আলটিমেটলি আমরা এখানে আসতেছে কত, কস আলফা ইজ ইকাল টু হচ্ছে আমাদের এই যে √3/2। সুতরাং আমরা এখানে এই সাইডে যদি এখানে লিখি, তাহলে আলফা ইজ ইকাল টু কস ইনভার্স √3/2। তো কস ইনভার্স √3/2, কস ইনভার্স √3/2, আচ্ছা এক মিনিট, সেটা একটু মাইনাস হবে, সরি এটা মাইনাস হবে, মাইনাস, ওকে। তাহলে এখানে মাইনাস √3/2, এখানে হচ্ছে মাইনাস √3/2, এটা মান হচ্ছে 150 ডিগ্রি, 150 ডিগ্রি। হ্যাঁ, কস ইনভার্স √3/2 এটার মান হচ্ছে আমাদের 150 ডিগ্রি। তো আমাদের যদি যেহেতু মাইনাস আছে, এবং এটা হচ্ছে কোন কটানে পড়বে, এই কটানে হচ্ছে সবগুলো প্লাস, এই কটানে হচ্ছে আমাদের সাইন এবং কোসাইন প্লাস। তো যেহেতু 150 ডিগ্রি, তো এই লাইন বরাবর এইদিকে যে কোণটা, সেটা হচ্ছে 1 সমকোণ বা 180 ডিগ্রি। তো 150 ডিগ্রি কোথায় পড়তেছে? সেকেন্ড কোয়ার্টারে পড়তেছে। যেহেতু আমাদের নেগেটিভ মানের কারণে এটা হচ্ছে আমাদের 150 ডিগ্রি হয়েছে। ঠিক আছে, তো আমরা প্রথম যে প্রশ্নের সমাধান, আমরা অ্যাঙ্গেলের মানটা এটা পেয়ে গেলাম হচ্ছে 150 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 150 ডিগ্রি। আচ্ছা, আমরা পরবর্তী সমাধানে যাই। পরবর্তী প্রশ্নে যাই। দেখো, এবারের প্রশ্ন বলছে যে তিনটি সমতুল্য বল, একটা বল পি, একটা বল কিউ, একটা বল আর। পি কিউ আর কোনো বিন্দুতে ক্রিয়া করে, একটা বিন্দুতে ক্রিয়া করে সাম্য অবস্থায় আছে, একটা বিন্দুতে ক্রিয়া করে ব্যালেন্স অবস্থায় আছে। যদি পি এবং কিউ এর মান যথাক্রমে 5√3 এবং √5 নিউটন হয়, এবং তাদের মধ্যবর্তী কোণ হয় হচ্ছে π/2, মানে 90 ডিগ্রি হয়, তাহলে এই যে আর যে বলটা আছে, পরবর্তী আর বলটা এই কিউ বলের সাথে কত কোণ তৈরি করবে, এটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে বলছে যে তিনটি সমতুল্য বল পি কিউ আর একটা বিন্দুতে ক্রিয়া করে সাম্য অবস্থায় আছে, এবং পি এবং কিউ প্রথম দুটো বলের হচ্ছে মান দেওয়া আছে 5√3 নিউটন এবং হচ্ছে 5 নিউটন, এবং তাদের মধ্যবর্তী কোণও দেওয়া আছে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের আর এবং কিউ এর সঙ্গে আর যে বলটা আছে, এটা কিউর সঙ্গে কত ডিগ্রি কোণ তৈরি করবে, এটা আমাদেরকে বের করতে বলছে। তো এটার জন্য একটা ফিগার ড্র করি। দেখো, এইটা হচ্ছে পি বল, এটা হচ্ছে কিউ বল, পি এবং কিউ বল। তো পি বলের মান হচ্ছে আমাদের 5√3, আর কিউ বলের মান হচ্ছে 5। ওকে, 5√3 5। তো
তাদের মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে 90 ডিগ্রি, পাই বাই টু দেওয়া আছে। ওকে, এখন আমাদেরকে বলছে যে আমাদের যে আর এই যে আর যে বলটা আছে এটি আর কিউ এর সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে। আমরা ধরে নিলাম যে আর এই দিক বরাবর কোথাও আছে, এটা আমরা জানি না, এটা আমাদেরকে বের করতে হবে। আর এই দিক বরাবর আছে, তো এটা হচ্ছে আর, এই আর এর বলের মানটাই আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। এখন এখানে আমি কি করতে পারি, আমাদের যে লব্ধির সূত্রটা আছে এখানে আমরা লব্ধির সূত্রটা ইউজ করব। তো লব্ধির সূত্র ইউজ করার জন্য আমাদের যে দুইটা বলের মান দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমাদের বের করতে হবে এই কোণের মানটা। তো এই কোণের মানটা আমরা ধরে নিলাম আলফা। তো আলফা কত এটা আমরা জানি না, কিন্তু আমরা এই মানটা বের করব। এখানে একটা জিনিস দেখো, আমি একটা বিষয় বলছিলাম যে এই যে তিনটা বলের মধ্যে দুইটা বল পরস্পর একটা মানে অ্যাঙ্গেলে ক্রিয়া করে, মানে ক্রিয়া করে আর কি। এখন যদি ক্রিয়া করে, এখন 3 নম্বর যে বলটা আছে, তৃতীয় যে বলটা আছে, এই বলটা হচ্ছে ওই দুইটা বলে লব্ধি হবে। অর্থাৎ এই দুইটা বল, একটা বল হচ্ছে এই ডিরেকশন বরাবর, একটা বল এই ডিরেকশন বরাবর, দুই দিকে মানে ফোর্স ক্রিয়েট করতেছে। তাহলে 3 নম্বর যে বলটা আছে, 3 নম্বর বলটা হচ্ছে এই দুটো বলের লব্ধি। অর্থাৎ এইটাকে যে আমি বিপরীত দিকে বাড়াই, এই দুটো বলের লব্ধি হিসাবে কাজ করবে। তো আমরা কি করতে পারি, আমরা যদি এই কোণটা বের করতে পারি, এই কোণটা যদি আমরা বের করতে পারি তাহলে এই কোণ মানে এই কোণটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা এই কোণটা পুরোপুরি কোণটা আমরা বের করতে পারবো, মানে আর এর সঙ্গে কত ডিগ্রি করে আসে এটা বের করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে আমরা আগে প্রথমে এই কোণটা বের করবো। তো এই কোণটা আমরা ধরে নিলাম হচ্ছে কত, এই কোণটা হচ্ছে থিটা। তো লব্ধি সূত্র অনুযায়ী আমরা লিখলাম ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে, প্রথমে এইটা আসবে সাইনের পার্টটা আসবে ভূমি বরাবর, মানে যদি কোণটা নিয়েছি হচ্ছে কিউ এর সাথে কোণটা হলে তখন হবে যার সাথে কোণ হবে সেই পার্টটা হয়ে যাবে হচ্ছে কসের ফাংশনের সঙ্গে তার পার্টটা মাল্টিপল হবে বা গুণ হবে। আর কোণের বিপরীত যে অংশটা ওই কোণটা সাইনের মধ্যে চলে যাবে। তাহলে যেহেতু কোণ থিটা কোণটা আছে আমাদের কিউ এর সাথে আছে, তাহলে এই যে পি যে আমাদের বলের মানটা, এটা হচ্ছে সাইনের সঙ্গে মাল্টিপল হবে, মানে সাইনের রূপাংশ হবে। তাহলে এটা লিখতে পারি 5√3 সাইন, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তারপরে হচ্ছে 5√3 প্লাস হচ্ছে আমাদের কস, এখানে আরেকটু লিখতে হবে, এখানে হচ্ছে 5 cos 90 ডিগ্রি, 5/90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এখান থেকে ট্যান থিটা বের করি। cos 90 ডিগ্রির মান 0, তাহলে এই পার্টটা পুরোটা 0 হয়ে যাবে, 0। এখন এখানে থাকে হচ্ছে sin 90 ডিগ্রির মান 1, তাহলে উপরে হচ্ছে 5√3, নিচে 5√3, তো এখানে হচ্ছে 1 আসছে। তার মানে যদি 1 হয় তাহলে থিটা মানে কত হবে, ট্যান কত ডিগ্রি মান 1, 45 ডিগ্রি মান 1, তার মানে 5/4 বা 45 ডিগ্রি হিসাবে লিখলে 45 ডিগ্রি সমান 45 ডিগ্রি। ওকে, থিটা মান হবে 45 ডিগ্রি। এখন আমরা এইটুকুর মান তো পেয়ে গেছি, তাই না? এইটুকুর মান আমরা পেয়ে গেলাম, এইটার মান পেয়েছি 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি আমরা পেলাম। আচ্ছা 45 ডিগ্রি, একটু 45, আচ্ছা 45 ডিগ্রি, সরি একটু মিস্টেক হয়েছে এখানে। আচ্ছা পি সাইন আলফা, আচ্ছা পি কস আলফা, সরি আমি খুবই দুঃখিত, এটা একটা রেশিও বলেছি। আচ্ছা সেটা ব্যাপার না, এটা হচ্ছে আমাদের এইসব কসের সঙ্গে যে 5√3, এখানে 5√3 হবে, এখানে 5 হবে, মানে কত পি সাইন আলফা, এটা হচ্ছে কিউ প্লাস পি কস আলফা, বা মানে যে কোনটা হচ্ছে আমরা হিসেব করতেছি। তাহলে এখানে দেখো, এটা যদি আমরা কাটাকাটি করি, এই পার্টটা 0, তার মানে থাকতে হচ্ছে যে 5√3, আর এখানে হচ্ছে কত আমাদের 5, তাহলে থিটা ইকুয়াল টু হয়ে যাবে আমাদের √3, থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের √3
5 চলে যাবে, থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে √3, সরি tan ইনভার্স √3 হবে, tan ইনভার্স √3। তো tan ইনভার্স √3, তো tan কত ডিগ্রি মান? tan হচ্ছে আমাদের 60 ডিগ্রি মান, tan 60 ডিগ্রি মান, অথবা হচ্ছে আমাদের এটা বলতে পারি π/3, π/3। 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি মান। ওকে, এখন কিউএস, এই যে আমাদের লব্ধি বলটা হচ্ছে আমাদের কিউএর সঙ্গে 60 ডিগ্রি কোণ তৈরি করছে। এখন আমরা কি করব? এখন আমাদের তো আমরা এইটুকুর মানটা পেয়ে গেলাম, কিন্তু আমাদের বের করতে হবে হচ্ছে কোনটা? আমাদের বের করতে হবে এই কিউএর সঙ্গে আর এর যে কোণটা, এই কোণটা বের করতে হবে। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, যদি আমি এই বরাবর একটা সরলরেখা টানি, একটা সরলরেখা লিখলাম, আমার যদি এই কোণটাও এই দিকের কোণ, সরলরেখা টানলাম, দেখো, তারপর হচ্ছে এইদিকে আমি একটা রেখা টানলাম, আমাদের যদি এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা যদি আমাদের 60 ডিগ্রি হয়, তাহলে তার এই যে বিপরীত কোণটা হচ্ছে 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি হয়ে যাবে, কারণ তার বিপরীত কোণ। তো এই কোণটা যখন 60 ডিগ্রি হবে, তো এই পুরা কোণটা তো 1 সমকোণ, তাই না? তাহলে এই দিকের কোণটা কত হয়ে যাবে? 30 ডিগ্রি হয়ে যাবে, 30 ডিগ্রি কোণ হয়ে যাবে। এবং 30 ডিগ্রি হচ্ছে এই সরলরেখার সঙ্গে আমাদের এই আর যে বলটা, এই বলটা 30 ডিগ্রি কোণ তৈরি করছে। এবং তার সঙ্গে যে আমাদের এই সরলরেখা থেকে যে আমাদের কিউয়ের যে আমাদের কিউ বলটা হচ্ছে 90 ডিগ্রি বা 1 সমকোণ আছে, তাহলে আমাদের আলটিমেটলি কত হবে? এইখানে 30 ডিগ্রি প্লাস তার সঙ্গে হচ্ছে এই যে 1 সমকোণ যে কোণটা আছে, এই কোণটা 120 ডিগ্রি, 120 ডিগ্রি, তাহলে হয়ে যাবে আমাদের কত? 150 ডিগ্রি। 150 ডিগ্রি হচ্ছে আমাদের আর বলটা কিউ বলের সঙ্গে 150 ডিগ্রি কোণ তৈরি করবে, ঠিক আছে? তো 150 ডিগ্রিকে আমরা যদি পায়ে কনভার্ট করে লিখলে আমরা লিখতে পারি 300, 600/300, হ্যাঁ 3, এই যে 2π/3 লিখতে পারি। পায়ে কনভার্ট করলে আমরা 2π/3 লিখতে পারি, ঠিক আছে? তো তোমাদের যদি এখানে এর মধ্যে বুঝতে কোনো সমস্যা, তোমরা আমাকে বলতে পারো, মানে একটু কমেন্টে বলো, কমেন্টে জানাও। আর যদি বুঝে থাকো তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাব, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্ন যাই। ওকে, এবারের প্রশ্ন হচ্ছে আমাদের, দেখো প্রবলেমগুলো কিন্তু মনে হচ্ছে যে আমি বোঝানোর ক্ষেত্রে কিন্তু প্রবলেম একটু সময় নিয়ে বুঝাইছি, বাট তোমরা যদি ম্যাথটা বুঝতে পারো তাহলে কিন্তু খুব ইজিলিভাবে খুব তাড়াতাড়ি কিন্তু ম্যাথটা সলভ করতে পারো, ধর যে 20-30 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবো। তো আমি জাস্ট বুঝাইছি যে বিস্তারিত বোঝানোর কারণে কিন্তু আমাদের সময় বেশি লাগছে, যেহেতু আমাদের একটা ক্লাস, তাই না? তো আমরা এখন পরবর্তী প্রশ্ন যাই। এবার প্রশ্ন হচ্ছে আমাদের এফ এবং 2F মানের দুটি সমবিন্দু বলের লব্ধির ক্রিয়াদিক এবং একই বিন্দুতে ওই বিন্দুতে ক্রিয়ারত 2F এবং 2F+2 মানের বলদাহের লব্ধির ক্রিয়াদিক একই হলে এফ এর মান কত? মানে এটা বোঝাচ্ছে যে, প্রথমে দেখো, এটা আমি একটু যদি ফিগার ড্র করে বুঝাই, একটা বল, ধরো এইদিকে বল একটা আমাদের আছে, ধরো এইদিকে আমরা নিলাম 2F বল, আর এইদিকে বল হচ্ছে আমাদের এফ বল, এটা হচ্ছে আমাদের এফ বল। এই দুটো বল একটা বিন্দু থেকে ক্রিয়া করতেছে। তো এই দুটো বলের লব্ধি হচ্ছে আমাদের, ধরলাম আমরা আর, এই দিক বরাবর আর। ওকে, এখন আবার এই বিন্দু থেকেই এই দুইটা দিক বরাবর একটা বল, এই যে একটা বল হচ্ছে আমাদের কত? একটা বল 2F বল, এই এফ এর সঙ্গে আবার 2F বল যদি আমাদের আবার যদি একটা ফোর্স হচ্ছে ক্রিয়েট করে, এবং এই 2F বলের সাথে আমাদের 2F+2 বল, 2 বল যদি ফোর্স ক্রিয়েট করে, তাহলে আমাদের যে লব্ধিটা দিকও একই বরাবর হবে।
লব্ধিটার দিকও একই বরাবর হবে, ঠিক আছে, একই বরাবর হবে লব্ধিটা। তো এক্ষেত্রে আমাদের যে এফ বলের যে মানটা, এই মানটা কত আমাদেরকে বের করতে বলছে। এখন আমরা একটা কাজ করতে পারি যে ধরো প্রথম দুটো বলের ক্ষেত্রে এইটা একটা আমাদের, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এবং দ্বিতীয় বলের ক্ষেত্রে আমরা যদি একটু ড্র করি ফিগার, তাহলে এই বলটা এখানে পর্যন্ত বিস্তৃত, এটা একটা ত্রিভুজ। তাহলে প্রথম দুটো বলের ক্ষেত্রে এই একটা ত্রিভুজ, 1 নম্বর ত্রিভুজ, এটা 2 নম্বর ত্রিভুজ, এবং দ্বিতীয় বলের ক্ষেত্রে এটা এই পুরোটা মিলে একটা বড় ত্রিভুজ, একদম এই বড়টা পুরো অংশটা মিলে বড় ত্রিভুজ, 3 নম্বর ত্রিভুজ, এবং এই বড় অংশটা ত্রিভুজ হচ্ছে 4 নম্বর ত্রিভুজ, 4 নম্বর ত্রিভুজ পেয়ে গেলাম। তো এখানে আমরা পয়েন্টগুলোর নাম দিতে পারি, ধর এটা ও পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, তারপরে ওইটাকে আমি পয়েন্ট দিলাম, যে কোনো একটা পয়েন্ট দিতে পারি। এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, তারপর এই পয়েন্টটা হচ্ছে আমি ধরলাম সি পয়েন্ট, এই পয়েন্টটা ধরলাম আমার ডি পয়েন্ট, ঠিক আছে। তো ডি পয়েন্ট, আর এটা ধরলাম এই যে এই পয়েন্টটা ধরলাম আমরা ই পয়েন্ট, আর এই পয়েন্টটা ধরলাম হচ্ছে এফ পয়েন্ট, ঠিক আছে, এফ পয়েন্ট। এখন দেখো যে যে ত্রিভুজগুলো উৎপন্ন করছে, এটা সদৃশকোণী ত্রিভুজ। এই বড় ত্রিভুজগুলো, দুই দিকের বড় দুইটা ত্রিভুজ এবং ছোট দুটো ত্রিভুজ, প্রতিটা ত্রিভুজের কোণ কিন্তু সমান, মানে সদৃশকোণী ত্রিভুজ, কারণ তার বাহুগুলো কিন্তু সবগুলো একই দিকে গেছে, জাস্ট বাহুর যে দৈর্ঘ্যটা বাড়িয়েছে, মানে বলের যে দৈর্ঘ্যটা, বলের যে পরিমাণটা বাড়ছে, বাট কোণ ত্রিভুজের ক্ষেত্রে, দুইটা ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু সমান, ছোট ত্রিভুজ এবং বড় ত্রিভুজ দুইটার ক্ষেত্রে কিন্তু কোণের পরিমাণ সমান। তো সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে এক্ষেত্রে ত্রিভুজগুলি হচ্ছে সদৃশ ত্রিভুজগুলি সদৃশকোণী ত্রিভুজ, ওকে। তো সদৃশকোণী ত্রিভুজ হলে তাহলে আমরা কি করতে পারি, তাদের বাহুগুলোর যে রেশিও, এই রেশিওটা সমান ধরে নিব। বাহুগুলোর রেশিও কীভাবে ধরবো, এই যে ছোট বাহুর রেশিও এবং এই যে পুরা বাহুটার রেশিও, এই রেশিওটা সমান, এবং এই যে বাহুটার রেশিও এবং এই যে পুরা বাহুটার রেশিও, এই দুটার যে রেশিও, এই রেশিও সমান, মানে এই বাহুর যে রেশিও, এই বাহুর রেশিও, এটা সমান। এটা আমার সদৃশকোণ ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এই বাহুর ক্ষেত্রে আমি বলি যে ও এ যে রেশিও, ও এ ডিভাইড বাই হচ্ছে ও বি, এই যে ও এ এবং হচ্ছে ও বি, এই যে ও বি, এর রেশিও কার সমান, এর রেশিও হচ্ছে অপর যে বাহু আছে তার সমান। এর রেশিও হচ্ছে ওসি ডিভাইড বাই হচ্ছে আমাদের ওডি রেশিও সমান। তাহলে আমি যদি বলের মানগুলো লিখি, ও এর মান কত, 2f, ও এর মান 2f আমাদের, তারপর ওবির মান কত, ওবির মান হচ্ছে 2f প্লাস 2, ওবির মান হচ্ছে আমাদের 2f, এটা হচ্ছে 2f প্লাস 2, তারপর আমাদের এদিকের হচ্ছে ওসির মান কত, এফ, এবং হচ্ছে আমাদের ওডির মান হচ্ছে 2f, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ওকে, এইদিকে হচ্ছে 4f, যার গুণ করি এটা হচ্ছে 4f, আর এদিক বরাবর হচ্ছে আমাদের 2f প্লাস 2, তো এখানে যে বাক্য দিলে হচ্ছে 2f থাকে, 2f ইজিক্যাল টু 2, সুতরাং f ইজিক্যাল টু হচ্ছে আমাদের 1 আসবে, f ইজিক্যাল টু হচ্ছে আমাদের, আচ্ছা এটাকে যদি আমি একটু এভাবে লিখি, f ইজিক্যাল টু 1 আসবে, একদম সোজা কথা। এখন তোমরা এখানে একটা কাজ করিও না, যে এই যে f এবং f স্কোয়ার করে দেবে না, f হচ্ছে আমাদের যে বলের এককটা, মানে ফোর্সটা, এটা বলছে, ঠিক আছে, এটা হচ্ছে ফোর্সের মান, f এর মান, f আবার স্কোয়ার করে দিও না। এই f এর সঙ্গে কিন্তু একটা 1 সহগ আছে, এক সহগ আছে, এই সহগ দিয়ে কিন্তু আমি গুণ করে দিয়েছি, ঠিক আছে, ওকে। তাহলে আমরা f এর মান কত পেয়ে গেলাম, f এর মান পেয়ে গেলাম হচ্ছে আমাদের 1। তো এরকম যখন প্রবলেম বলবে, যখন হচ্ছে এরকম সদৃশ
ত্রিভুজগুলো হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ, তখন তাদের বাহু রেশিও দিয়ে আমরা যে কোনো প্রবলেম সমাধান করতে পারবো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্ন যাই। আমরা এখন পরবর্তী প্রশ্ন যাব। ওকে, এবারে প্রশ্ন বলছে যে একটি সমবাহু ত্রিভুজের একটি কৌণিক বিন্দুতে পি এবং 2p মানের দুটি বল ক্রিয়া করেছে, তাহলে এদের লব্ধি কত, মানে এদের লব্ধি কত এটা আমাদেরকে বের করতে হবে। তো কি বলছে, এটা সমবাহু মানে তার সবগুলো বাহু সমান, তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। তো এই বিন্দুতে ক্রিয়া করছে বল, একটা বল হচ্ছে এদিকে পি এবং অপর বল হচ্ছে আমাদের 2p, তাহলে এদের লব্ধির মান কত এটা আমাদের বের করতে হবে। এটা নর্মাল জিনিস। এটা যে আমাদের সামুদ্রিক যে সূত্র আছে, সূত্র আমরা বের করবো। ধরি আমার তাদের লব্ধির মান আর স্কোয়ার, তাহলে এখানে প্রথম বলের উপরে স্কোয়ার, তারপর দ্বিতীয় বলের উপরে স্কোয়ার এবং 2 ইন্টু পি ইন্টু 2p cos 60 ডিগ্রি, আর যেহেতু তাদের মধ্যবর্তী কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আর স্কোয়ার এখানে হচ্ছে এখানে পি স্কোয়ার, এখানে কত স্কোয়ার, এখানে হচ্ছে 4p স্কোয়ার 5p স্কোয়ার, আর এখানে হচ্ছে আমাদের 4p স্কোয়ার cos 60 মান হচ্ছে আমাদের 60√3/2, আচ্ছা 60 তাহলে অপোজিট হাফ, cos 60 মান হচ্ছে হাফ, তাহলে এখানে আমরা লিখলাম 5p স্কোয়ার, তারপর হচ্ছে আমাদের প্লাস হচ্ছে আমাদের দেখো এখানে 4 4p স্কোয়ার, তার সঙ্গে হচ্ছে আমরা হাফ গুণ করলাম। তো এটা আলটিমেটলি যদি, আচ্ছা আমি শর্ট করে না লিখি, বোঝার ক্ষেত্রে হচ্ছে একটু বিস্তারিত লিখি, আর স্কোয়ার, তারপরে হচ্ছে আমাদের এখানে 5p স্কোয়ার, তারপরে প্লাস এখানে হচ্ছে দুই কেটে যাবে, মানে 2p স্কোয়ার হবে, মানে 7p স্কোয়ার। তো অতএব আমরা এটাকে লিখতে পারি, সুতরাং এটা আমরা লিখতে পারি হচ্ছে কত, সুতরাং এই লাইন থেকে যদি আমি দিক থেকে কন্টিনিউ করি, তাহলে এটা মানে আর ইজিক্যাল টু আমাদের √7p আসবে, এটা হচ্ছে আর এর মান। ওকে, এটা হচ্ছে আর এর মান, খুব ইজি একটা জিনিস, খুব ইজি একটা ম্যাথ, সিম্পল একটা ম্যাথ, বা সেম জিনিসই, এটা এখানে জাস্ট উল্টা লেখছে আর কি, আর কিছু না। তো আশা করি তোমরা বুঝতে পারছো, আর যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে জানাও। আবার প্রিভিয়াস কোনো প্রবলেমে যদি তোমাদের প্রিভিয়াস কোনো কোশ্চেনে তোমাদের যদি প্রবলেম থাকে তাহলে তোমরা জানাতে পারো, কমেন্টে জানাও। ওকে, তাহলে আমি পরবর্তী প্রশ্ন যাই। আমাদের কি কোশ্চেন রিপিট হয়েছে? ও আচ্ছা, একটি সমবাহু ত্রিভুজের কৌণিক, আচ্ছা আমাদের কোশ্চেনটা রিপিট হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাই। এবারের প্রশ্ন একটু ইম্পর্টেন্ট, মানে এই আমি যে টাইপগুলো করাচ্ছি আর কি, বা আমি যে ফর্মুলা, মানে যে প্রবলেমগুলো সমাধান করার ক্ষেত্রে যে আমি ট্রিক্সগুলো মানে ফলো করতেছি, তোমরা আছে এই ট্রিক্সগুলো মনে রাখবা কখন কোন প্রবলেমের ক্ষেত্রে আসে। তো এগুলো মনে রাখলে কিন্তু মানে ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো আসে খুব ইজিভাবে সমাধান করতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের এই প্রশ্নে বলছে যে 12 নিউটন এবং 8 নিউটন, 12 নিউটন এবং 8 নিউটন দুটি সমান্তরাল বল 10 মিটার লম্বা একটি হালকা দ্বন্দ্বের দুই প্রান্তে কার্যকর হলে বৃহত্তর বল হতে লব্ধি যত দূরে ক্রিয়া করে। ওকে, আমি আবার বলতেছি যে 12 নিউটন এবং 8 নিউটন দুটি সমান্তরাল বল, পরস্পর সমান্তরালভাবে ক্রিয়া করতেছে দুটি সমান্তরাল বল, তাদের যে ডিস্টেন্স এটা হচ্ছে কত, 10 মিটার দূরত্বে আছে, একটা হালকা দ্বন্দ্বের দুই প্রান্তে আছে, 10 মিটার ডিস্টেন্সে আছে। তাহলে আমাদের যে বড় বল কোনটা, যে 12 নিউটন বলটা, এটা হচ্ছে বড় বল, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে বৃহত্তর বল এখানে 12 নিউটন, একটা 8 নিউটন, তো 8 আর 12 মধ্যে হচ্ছে 12 বড় বৃহত্তর বল।
তবে এই বৃহত্তর বলতে লব্ধি কতটুকু দূরে এটা আমাদেরকে বের করতে হবে। তো এটা যদি আমি একটা ফিগার ড্র করে দেখো, ধরো এখানে আমাদের 12 নিউটন বল আছে আর এখানে হচ্ছে 8 নিউটন বল আছে। এখন তাদের ডিস্টেন্স হচ্ছে কত, 10 মিটার। ধরো এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। আমরা ধরে নিলাম যে দুইটা বলের লব্ধি হচ্ছে তাদের মাঝ বরাবর কোনো একটা বিন্দুতে, মাঝ বরাবর বিন্দুতে, তো সরি মাঝ বরাবর না, ধরো এইদিকে কোনো একটা বিন্দুতে, ধরো এখানে একটা কোনো বিন্দুতে, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে বিন্দু। ওকে, এখন তো বৃহত্তর বল থেকে যে লব্ধির দূরত্ব এটা হবে এসি, এবং ক্ষুদ্রতর বল থেকে যে আমাদের লব্ধি দূরত্ব এটা হচ্ছে, লব্ধি দূরত্ব কত হবে, লব্ধি দূরত্ব হবে হচ্ছে বিসি। এখন আমরা ধরে নিলাম যে বৃহত্তর বল থেকে লব্ধি দূরত্ব হচ্ছে এসি, এই যে এসি ডিস্টেন্স এসি, তাহলে বিসির মান কত হবে, বিসি ইজ ইকুয়াল টু হবে বিসি ইজ ইকুয়াল টু হবে 10 বিয়োগ এসি। কারণ কি, কারণ হচ্ছে পুরোটা মান যদি 10 হয়, 10 থেকে যদি আমি এইটুকু বাদ দিই, এসি বাদ দিই, তাহলে আমাদের বিসির মানটা পেয়ে যাবে। তো এটা আমরা পেয়ে গেলাম। এখন এইসব ম্যাথের ক্ষেত্রে তোমরা একটা কাজ করবা, এইসব ম্যাথ খুব ইজিলিভাবে সলভ করা যায়। এক্ষেত্রে কাজ করবা, লব্ধি থেকে যে বলের দূরত্ব তার সঙ্গে লব্ধি থেকে যে বলের দূরত্ব, এই দূরত্বটা তার সঙ্গে গুণ করবো হচ্ছে বলের মান। মানে বোঝাচ্ছি যে আমাদের এ পয়েন্টে বলের মান হচ্ছে 12 এবং লব্ধি থেকে বলের দূরত্ব হচ্ছে কত, এসি এটা, এবং তার সমান হবে কোনটা, যেহেতু ব্যালেন্স অবস্থায় আছে, ব্যালেন্স অবস্থায় আমাদের বাহু এবং বলের যে রেশিওটা, এই রেশিওটাকে দুই পক্ষে সমান হবে। মানে ব্যালেন্স, একটা জিনিস ব্যালেন্স অবস্থায় কখন থাকবে, যখন দুই দিকের পরিমাণটা, ফোর্সের পরিমাণটা সমান থাকবে তখনই, ঠিক আছে। তো এই জন্য লব্ধি থেকে বলের দূরত্ব সমান, আবার হচ্ছে অপর বলের হচ্ছে লব্ধি থেকে বলের দূরত্ব এবং বলের মান, এই দুটো হচ্ছে পরস্পর সমান হবে। তার মানে আমি এখানে ছোট বলটা হচ্ছে 8 নিউটন আর হচ্ছে লব্ধি থেকে বলের দূরত্ব হচ্ছে বিসি। এখন যদি আমরা মানগুলো বসাই, 12 গুণন এসির মান, এসি আমরা জানি না, মানে এসির মানে আমাদেরকে বের করতে বলছে, যেহেতু বৃহত্তর বল থেকে লব্ধি দূরত্ব বের করতে বলছে, এবং 8, আর এখানে হচ্ছে আমাদের 10 বিয়োগ এসি। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 12 এসি, তারপর হচ্ছে আমাদের 8 10 80, 8 10 80 এবং হচ্ছে আমাদের 8 এসি। তো এখান থেকে যদি আমি তাহলে 8 আর এইদিকে 12, এখানে 8 যদি এইদিকে যদি আমি বার করে দিই, তাহলে কত হবে, পজিটিভ 8 হবে, তার মানে 8 12 20, 8 আর 12 যোগ করলে হবে 20 এসি, এবং এখানে হবে 80। তো এক্ষেত্রে আমাদের কত হবে, এসি ইজ ইকুয়াল টু 4 20 80, 4, এসির মান হয়ে যাবে 4, মানে 4 মিটার। বৃহত্তর বল থেকে লব্ধি যে আমাদের দূরত্ব হচ্ছে 4 মিটার, আর ক্ষুদ্রতর বল থেকে লব্ধি দূরত্ব হচ্ছে 6 মিটার। একটা 4 মিটার হলো, একটা 6 মিটার হলো। মানে খুবই সিম্পল একটা ম্যাথ। মানে ম্যাথ দেখে মনে হতে পারে খুব কমপ্লেক্স, আসলে কমপ্লেক্স না। মানে এই ধরনের, মানে জাস্ট এই ধরনের ম্যাথ হচ্ছে তুমি বলের মান এবং লব্ধি থেকে বলের দূরত্বটা একটু গুণ করে দিবা, গুণ করে দুদিকে ব্যালেন্স করে দিবা, যেহেতু মানে এটা সাম্য অবস্থা, ব্যালেন্স অবস্থায় আসছে, এই জন্য হচ্ছে এটাকে গুণ করে দিয়ে হচ্ছে ব্যালেন্স করে নিবা, তাহলে হচ্ছে বাকি ক্যালকুলেশন করলে কিন্তু ম্যাথ হয়ে যাবে। তো চলো আমরা পরবর্তী প্রশ্ন যাই। এবার প্রশ্ন হচ্ছে, কোনো বিন্দুতে ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়ারত তিনটি একতলীয় বল সাম্য অবস্থায় থাকলে তাদের প্রত্যেকটির মান অপর দুইটির অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক হলে নিচের কোণ সূত্রটি প্রযোজ্য। মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে লামির উপপাদ্য। হ্যাঁ, লামির উপপাদ্য এটা তোমরা অবশ্যই পড়ে আসছো, যে লামির উপপাদ্য হচ্ছে তিনটা বল যদি পরস্পর সাম্য অবস্থায় থাকে, তার মধ্যে যে কোনো একটা বলের মান হবে অপর দুটো যে বল আছে, ওই অপর দুটো বলের তাদের সাইনের, অপর দুটো বলের যে অন্তর্গত কোণের মানে সাইনের সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের লামির উপপাদ্য। হ্যাঁ, এটা লামির উপপাদ্য। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্ন যাই। এবারে প্রশ্ন হচ্ছে আমাদের, একটা বিন্দুতে 7 নিউটন 13 নিউটন এবং 19 নিউটন
বলত্রয় একই ক্রমে পরস্পরে 120 ডিগ্রি কোণে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, মানে একই দিকে একই ক্রমে পরস্পরে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। তাহলে বলত্রয়ের লব্ধির মান কত? বলত্রয়ের লব্ধির মান কত? তো এইখার ক্ষেত্রে দেখো, এইসব ম্যাথের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, যদি এরকম থাকে যে এর 3টা বল দেওয়া আছে, 3টা বলে যদি সাধারণত সমান হয়, মানে সমান্তর ধারা হয়, সাধারণত সমান হয়। দেখো এখানে প্রথম 2টা বলের পার্থক্য কত? 6, 7 এবং 13 মধ্যে পার্থক্য 6, এবং 13 থেকে 19 মধ্যে পার্থক্য হচ্ছে 6। এরকম যদি সমান্তর থাকে, সমান্তর পার্থক্য থাকলে লব্ধি হবে হচ্ছে আমাদের, লব্ধি হবে খুব শর্টকাট টেকনিকে, লব্ধি হবে √3 গুণন বলদ্বয়ের সাধারণ অন্তর, ঠিক আছে, বলদ্বয়ের সাধারণ অন্তর। তাহলে আমাদের এই কিন্তু ফর্মুলা, এটা ফর্মুলা √3 ইন্টু বলদ্বয়ের সাধারণ অন্তর, এটা ফর্মুলা। তাহলে √3 গুণন বলদ্বয়ের সাধারণ অন্তর কত? 6, তার মানে 6√3, ওকে। এরকম সমান্তর যদি বলের পার্থক্য থাকে এবং পরস্পর একই ক্রমে ক্রিয়া করছে, কোন কত ডিগ্রি সেটা ব্যাপার না, বাট যদি সমান্তর ধারা থাকে তাহলে তোমরা তার সঙ্গে √3 এবং বলদ্বয়ের সাধারণ অন্তর মানে গুণ করে দিলে আমার অ্যান্সার পেয়ে যাবে। তো অ্যান্সার হচ্ছে আমাদের 6√3। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্ন যাই। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে আমাদের 3p এবং 2p বলদ্বয়ের লব্ধি r। 2টা বল আছে, তাদের লব্ধি হচ্ছে r, এবং প্রথম বলকে দ্বিগুণ করলে, একটা বলকে আমি দ্বিগুণ করলে লব্ধির পরিমাণও দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ হয়। তাহলে বলদ্বয়ের অন্তর্গত কোণ কত? বলদ্বয়ের অন্তর্গত কোণ কত? আবারও বলছি যে 3p এবং 2p 2টা বলের লব্ধি হচ্ছে r। প্রথম বলকে দ্বিগুণ করলে মানে 3p বলকে দ্বিগুণ করলে আমাদের লব্ধির পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। তাহলে আমাদের বলদ্বয়ের অন্তর্গত কোণ কত? তো এইসব ম্যাথের ক্ষেত্রে জিনিস মনে রাখবো। দেখো এই ম্যাথটা কিন্তু অনেক ভর্তি পরীক্ষা আসছে, এটা কতগুলা, মানে বেশ কিছু সালে আসছে আর কি, বিগত সালে অনেকগুলো ভর্তি পরীক্ষা আসছে। তো একটা জিনিস মনে রাখবা, একটা বল, ধরো যে আমি এটা যদি ফিগার ড্র করি, এটা মনে রাখবা জাস্ট, যেটা ধরো 3p, এইটা হচ্ছে আমাদের 2p, তাদের লব্ধি হচ্ছে, আমি ধরলাম এটা r। এখন 3p বলটাকে যদি আমি দ্বিগুণ করে দিই, 3p মানে 2 × 3p করে দিই, মানে দ্বিগুণ করে দিলাম, তার লব্ধির পরিমাণও হবে 2r হয়ে যাবে। তো এক্ষেত্রে হবে, মানে যদি একটা বলের মানকে আমরা দ্বিগুণ করি, তাদের লব্ধির মানও যদি দ্বিগুণ হয়ে যায়, তাহলে ওই দুটো বল আছে, বল দুটোর অন্তর্গত কোণ হয়ে যাবে 120 ডিগ্রি হবে। ফিগারটা যদি আমি জাস্ট এমনি ড্রয়িং করে রাখছি, মানে এমনি জাস্ট ড্র করা, এটা তো 120 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি কাছাকাছি ফিগার ড্র করছি। বাট যদি এরকম কেস হয় যে দুটো বল পরস্পর সঙ্গে ক্রিয়া করে সাম্যাবস্থায় আছে, তো একটা বল, যে কোনো একটা বলের পরিমাণ আমি দ্বিগুণ বাড়ালাম, একই সাথে তার লব্ধিটাও যদি দ্বিগুণ হয়ে যায়, তাহলে আমাদের কী হবে? তাহলে আমাদের যে তাদের বলদ্বয়ের যে অন্তর্গত কোণ, এই কোণটা হবে 120 ডিগ্রি, ঠিক আছে? এটা মনে রাখবো। আচ্ছা, এখন পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম আছে কিনা তোমরা একটু আমাকে কমেন্টে জানাতে পারো, মানে বিগত কোনো যদি কোনো প্রশ্নে যদি প্রবলেম থাকে, তাহলে সেই জিনিসটা আমরা রিকাপ করবো, বা কোনো কোশ্চেন থাকলে তোমরা বলতে পারো আমাকে। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্ন যাই। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, ক্রম অনুসারে কোনো বর্গক্ষেত্রের বাহুগুলো বরাবর, ক্রম অনুসারে কোনো বর্গক্ষেত্রের বাহুগুলো বরাবর p বল, 2p বল এবং 3p বলের মানের বলগুলো ক্রিয়া করছে।
ক্রিয়া করলে তাদের লব্ধির মান কত? ক্রিয়া করলে তাদের লব্ধির মান কত? এখানে একটা জিনিস বলছে ক্রম অনুসারে একটা বর্গক্ষেত্র। আমি একটা বর্গ আগে ড্র করি, ধর এটা একটা বর্গ, মনে হয় আয়তক্ষেত্রের মতো হয়ে গেছে বর্গটা। আচ্ছা যাই হোক, তো এই বলটা ক্রম অনুসারে মানে যে কোনো তিনটা পরপর তিনটা মানে কোনো গ্যাপ থাকা যাবে না। এই বলটা যদি আমাদের পি হয়, এই বলটা যদি আমাদের 2p হয়, আর এই বলটা হবে আমাদের 3p বল। এই যে ক্রম অনুসারে তিনটা বল, তো তিনটা বল হচ্ছে ক্রিয়া করতেছে, তাহলে তাহলে তাদের লব্ধির মানটা কত হবে? তো এখানে একটা বিষয় হচ্ছে যে ধরো এই বলটা এদিকে টানতেছে বাহু বরাবর, এই বলটা এদিকে টানতেছে বাহু বরাবর, তাহলে তাদের লব্ধি কত হবে? লব্ধি হবে তাদের বড় বলটা থেকে ছোটো বলটা বাদ দিয়ে দিব, লব্ধি হবে এই দুটো বলের ক্ষেত্রে 2p। ঠিক আছে, দুটো বলের ক্ষেত্রে 2p হয়ে যাবে, খুব নর্মাল হিসাব। এবং আমাদের এই যে 2p বল এবং 2p বল, এই 2p বল দুইটা এখন 2p আসছে, এই 2p বলের আবার লব্ধি কত হবে এটা আমাদেরকে বের করতে হবে। এটা বের করলে আমরা ফাইনাল আনসার পেয়ে যাব। তো এখানে একটা জিনিস দেখো যে আমাদের এটা বলে লব্ধি দিলাম আর, এবং বর্গক্ষেত্রে যে প্রত্যেকটা বাহু পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ ক্রিয়া করছে, তাহলে আমরা লিখতে পারি লব্ধি r ইজিক্যাল টু বা r স্কোয়ার ইজিক্যাল টু 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার। টু পি স্কোয়ার আমাদের আবার 2p স্কোয়ার, ওকে, 4p স্কোয়ার cos 90 ডিগ্রি। তাহলে ও সরি, এখানে এটি ভুল লিখছি, 8p স্কোয়ার হবে, দুঃখিত, মানে 4p স্কোয়ার, 4p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার, মানে 2কে গুণ করলে তো স্কোয়ার হয়ে যাবে। আর বাকি পার্টটা আমি লিখলাম না, যেহেতু পরস্পর 90 ডিগ্রি কোণ ক্রিয়া করছে, পরস্পর 90 ডিগ্রি কোণে, তাহলে আর স্কোয়ার হয়ে যাবে হচ্ছে আমাদের 8p স্কোয়ার। সুতরাং আর হয়ে যাবে কত? আর হয়ে যাবে হচ্ছে আমাদের 8কে রুট করলে 2√2p, ঠিক আছে, 2√2p হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আবারও বলতেছি যে একটা বর্গক্ষেত্রে তিনটা বাহুতে আমরা তিনটা বল ক্রিয়া করতেছে, তাহলে আমাদের বিপরীত যে দুইটা বর্গক্ষেত্রের বিপরীত দুইটা বাহু দুইটা যেহেতু বল আছে পরস্পরের সঙ্গে ক্রিয়া করে বড়টা থেকে ছোটো বলটা বাদ দিব, বাদ দিয়ে যে বলটা থাকবে আমাদের বাদ দেওয়ার পরে ওই বলটা অপর যে বলটা সেই বলের সঙ্গে আমরা লব্ধি হিসাব করবো, লব্ধি হিসাব করলে হয়ে যাবে। এবং বর্গক্ষেত্রে আমরা জানি প্রতিটা কোণের মান 90 ডিগ্রি করে, হ্যাঁ 90 ডিগ্রি করে। তো এইখানে একটা জিনিস আমি বলতে পারি যে ধরো এই ডিরেকশনটা না হয় আমি ধরলাম এই ডিরেকশনটা এইদিকে আসে আর এই ডিরেকশনটা এইদিকে আসে, যেহেতু বা একই ডিরেকশনে আসছে, আমি যদি বলি একই ডিরেকশনে আসে, সেম ডিরেকশনটা, সরি এটা বিপরীত ডিরেকশনে হবে, যেহেতু আমাদের বিপরীত, এটা ডিরেকশন এটা এই ডিরেকশনে আসছে, তাহলে কী হবে? তাহলে দুইটা যদি বিপরীত দিকে মানে টানতেছে, তাহলে এদিকে 3p টানতেছে এই সাইড বরাবর এবং এই সাইড বরাবর হচ্ছে 2p টানছে, তাহলে 3p থেকে 2p বাদ দেবো, তাহলে আমাদের নিট বলটা পাবো। ওই নিট বলের সঙ্গে আমরা 2pটা হচ্ছে আমাদের লব্ধি হিসাব করবো, মানে এই যদি p থেকে যদি আমি 3p বাদ দিই তাহলে এখানে আমরা 2p পাচ্ছি। তো এই 2p ওই 2p তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু আমাদের একটা বর্গক্ষেত্র, তো তখন আমরা এক্ষেত্রে আমাদের লব্ধি বের করতে পারবো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্ন যাই। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাব। এবার প্রশ্ন হচ্ছে যে একই বিন্দুতে ক্রিয়াশীল তিনটি বল, একটা বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বল যদি পরিমাণে ও দিকে একটি ত্রিভুজের ক্রম অনুসারে তিনটি বাহু দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, তাহলে তিনটি বলের লব্ধির পরিমাণ কত? তো প্রশ্নটা হচ্ছে আমাদের, ধর এটা একটা ত্রিভুজ, আমি র্যান্ডমলি একটা ত্রিভুজ ড্র করলাম। তো ত্রিভুজের তিনটা বাহুতে তিনটা বল আছে, তো সেটা বলের ক্রমটা হচ্ছে কিন্তু ক্রিয়াশীল তিনটা বল যদি পরিমাণ এবং দিকে আছে, পরিমাণ এবং দিকে এবং ক্রম অনুসারে ফলো করবে, পরিমাণ এবং দিক ক্রম অনুসারে ফলো করবে। ধরো এই যে এই দিক বরাবর একটা বল পি
পি পি বল এদিকে আসছে, ধর এটা এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ। তো এখানে আমাদের পি বলটা এদিকে, তারপর অপর বলটা হচ্ছে আমাদের যেহেতু ক্রম বলছে তার মানে এদিকে পি বলটা এদিকে এবং অপর বলটা হচ্ছে এদিকে ক্রিয়া করবে, পরিমাণে এবং ক্রম অনুসারে একই দিকে ক্রিয়া করছে। তাহলে কী হবে, তিনটা বলের যে মান লব্ধির মানটা হচ্ছে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, যেহেতু সাম্য অবস্থা আছে। তিনটা বল মানে এটা বল এদিকে চলে গেছে, এটা বলছে এটা বলছে অপর দিকে চলে গেছে, একটা বল এইদিকে, একটা বল এইদিকে, একটা বল এইদিকে, পরপর সাম্য অবস্থা আছে। তাহলে সাম্য অবস্থা থাকার জন্য তাদের লব্ধির বলটা হবে কত, 0 হয়ে যাবে, ব্যালেন্সড হয়ে যাবে, ঠিক আছে, 0 হয়ে যাবে। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্ন যাই। আচ্ছা, এবার হচ্ছে আমাদের প্রশ্ন, দুটি সমান বলের লব্ধির বর্গ, দুইটা সমান বলের লব্ধির বর্গ বলদ্বয়ের গুণফলের 3 গুণ, বলদ্বয়ের গুণফলের 3 গুণ হলে বলদ্বয়ের অন্তর্গত কোণ কত? দুইটা সমান বল, ধরো সমান বল কি, আমি ধরলাম হচ্ছে পি বল, দুইটাই পি বল, সমান বলের লব্ধিটা কি, লব্ধি হচ্ছে আর ধরলাম, লব্ধি দুটি সমান বলের লব্ধির বর্গ বলছি দুটি সমান বলের লব্ধির বর্গ বলদ্বয়ের গুণফলের 3 গুণ, বলদ্বয়ের গুণফল কি, গুণফলের 3 ফুল, আচ্ছা বলদ্বয়ের গুণফলের 3 গুণ 3p স্কোয়ার, বলদ্বয়ের যে আমি গুণফলই পি স্কোয়ার হয়ে যাবে এবং তার 3 গুণের কথা বলছি, এবং 3 গুণ বললো, এবং বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত এটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এখানে একটা কাজ করতে পারি। আচ্ছা, আমাদেরকে বলদের অন্তর্গত কোণ বের করতে হবে। এখন দেখো, বলদের যদি আমরা লব্ধি হিসেব করি, লব্ধি হচ্ছে আমাদের আর স্কোয়ার ইন্টু প্রথম বলের স্কোয়ার প্লাস দ্বিতীয় বল স্কোয়ার, দ্বিতীয় বল স্কোয়ার প্লাস 2p কস আলফা। ধরলাম যে তাদের লব্ধির বলদের অন্তর্গত কোণ হচ্ছে আলফা। এখন শর্ত অনুযায়ী আর এর মান দিচ্ছে 3p স্কোয়ার, এখানে হচ্ছে 2p স্কোয়ার, আর এখানে হচ্ছে আবার 2p স্কোয়ার কস আলফা। তো এদিকে আসছে আমাদের কত, এখানে বিয়োগ করলে পি স্কোয়ার আসে, আর এদিকে 2p স্কোয়ার কস আলফা। তাহলে এটাকে আমরা যদি পি স্কোয়ার উপর চলে যাবে, আলফা ইজ ইকুয়াল টু, আমি একবার লিখি, আলফা ইজ ইকুয়াল টু কস ইনভার্স, হচ্ছে আমাদের হাফ, তার মানে কস ইনভার্স হাফ কত, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার আসবে 60 ডিগ্রি। ওকে, আমরা কস ইনভার্স আলফার মান আমরা 60 ডিগ্রি পেলাম। এখানে আরেকটা বিষয় আছে, আমি একটা বিষয় বলি, একটা বিষয় বলা হয় নাই। আচ্ছা, পি মানের দুটি বলের যদি লব্ধি আর হলে, মানে আর আমি ধরে নিয়েছি, এবং পি আমি ধরে নিয়েছি, আমি যদি দুইটা বল বলছে, বল দুটা কত এটা আমাদেরকে বল নাই, আর হলে আমরা আর সমান সমান লিখতে পারবো, হচ্ছে আমাদের আর সমান 2p cos আলফা বাই 2। হ্যাঁ, জাস্ট এটা আমরা ক্যালকুলেশন করলে বসানো যাবে, মানে দুইটা বলের মান লব্ধি আজ আর হয়, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2p cos আলফা, এভাবে যদি আমরা মানটা বের করি তাহলে আমরা এই মানটা আসবে। ওকে,
আচ্ছা, এক্ষেত্রে দেখো যে আলফার মান আছে আমাদের 120 ডিগ্রি। তার মানে এখানে যদি আমরা বসাই যে আলফা বাই টু হচ্ছে 120 ডিগ্রি, আলফা বাই টু 120 ডিগ্রি বসালে আমাদের কত আসবে? 60 ডিগ্রি, 60 গুণ 2 ডিগ্রি, 2 মানে 120 ডিগ্রি আসবে। আচ্ছা, এটা আমি আবার বোঝাচ্ছি। আমরা একটু এটা জাস্ট আমরা লব্ধির মানটা এখানে যদি আমরা বসাই, জাস্ট এই জিনিসটা চেঞ্জ করব। এখানে একবারে না করে আমি যদি একবারে জিনিসটা চেঞ্জ করে দিই, আমি চেঞ্জ করে লিখতেছি। এটা যদি আমি একটু চেঞ্জ করে লিখি তাহলে দেখো এখানে জাস্ট আমি লিখলাম এই মানটা জাস্ট বসিয়ে দেবো সেম জিনিসটা 2p। এটা পরে গিয়ে করা যায় 2p cos আলফা বাই টু 2p cos আলফা বাই টু ইজ ইকুয়াল টু p, মানে দুটো বলে লব্ধি আর 2p আচ্ছা ওকে। আর শর্ত মতে কিন্তু হচ্ছে আমাদের বলদয়ের গুণফলের 3 গুণ, শর্ত মতো হচ্ছে বলদয়ের 3 গুণ। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি হিসাব করি, আচ্ছা এত কিছু বাদ, এটা হচ্ছে আমাদের সোজা কথা হচ্ছে আলফা ইজ কিন্তু 60 ডিগ্রি আসবে, আলফা ইজ 60 ডিগ্রি। নর্মাল ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনটা আমি জাস্ট একবার লিখে দিই। আর এখানে কত স্কোয়ার 3p স্কোয়ার, এখানে হচ্ছে p স্কোয়ার প্লাস p স্কোয়ার প্লাস 2 ইন্টু p cos আলফা, তাহলে আলফা ইজ কিন্তু আমাদের কত আসবে? 120 ডিগ্রি আসবে। আচ্ছা, এই পর্যায়ে একটা ব্রেক নেই। আমরা এখন বাজে কয়টা? বাজতেছে হচ্ছে 6টা 3। আমরা ঠিক 6টা 10 শুরু করবো আবার।
ওকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে আমাদের এ এবং বি। ওকে, এ বি ডিস্টেন্স আমাদের দেওয়া আছে, এ এবং বি, এবং এখানে একটা পয়েন্ট আছে সি পয়েন্ট দেওয়া আছে। ওকে, তাহলে এখানে বলছে যে চিত্রে এ বি তক্তার ওজন হচ্ছে 100 গ্রাম। এই যে এ বি একটা তক্তা, এটা হচ্ছে একটা তক্তা। এবি তক্তার ওজন হচ্ছে 100 গ্রাম এবং দৈর্ঘ্য কত মিটার? এর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার এবং বি থেকে সি যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে 2 মিটার। 2 মিটার। এবির ডিস্টেন্স যদি আমাদের 5 মিটার হয়, তাহলে মানে বিসির যদি ডিস্টেন্সটা হয় কত? 2 মিটার। তাহলে এইটুকু ডিস্টেন্সটা হবে, এ থেকে সি ডিস্টেন্স হবে 3 মিটার। মিটার হলে তক্তা না উল্টিয়ে, এই যে তক্তাটা না উল্টিয়ে বালকটি বি প্রান্তে পৌঁছালে বালকের ওজন কত? ওকে, তক্তা না উল্টিয়ে। আচ্ছা, এইটা আবার সম্ভবত একটা বালক, মানে এখানে পৌঁছতে বলছে। আচ্ছা, তক্তা না উল্টিয়ে বালকটি যদি বি প্রান্তে পৌঁছায় তাহলে বালকের ওজন কত হবে, এটা আমাদেরকে বের করতে হবে। এখন এখানে যদি একটা ফিগার ড্র করি, দেখো আচ্ছা সরি একটু লিভ করে দেন। সেখানে একটা জিনিস দেখো যে এই যেটা তক্তা ড্র করলাম, ধরো এটা, তো আমাদের এইটা হচ্ছে আমাদের এ পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। ওকে, বি পয়েন্ট। এখন ধরো যে এই পয়েন্টে ওজন হচ্ছে ডাব্লু এবং এই পয়েন্টে আছে আমাদের তক্তার ওজন কিন্তু বলছে 100 গ্রাম, সরি 100 কেজি। তো তক্তার ওজন 100 কেজি হলে এটা হচ্ছে মানে তক্তার মানে ততটা এই পয়েন্টে, তত একটা নির্দিষ্ট একটা পয়েন্টে যে ওজনটা মানে ক্রিয়া করবে, এটা হচ্ছে আমাদের তক্তার ওজন। তো তক্তার ওজন তো পুরো তক্তা জুড়ে থাকবে না, একটা নির্দিষ্ট পয়েন্ট বরাবর, মানে গ্র্যাভিটি ফোর্স একটা নির্দিষ্ট পয়েন্ট বরাবর হচ্ছে আমাদের এটাকে টানবে। তো ধরো এই পয়েন্টে তক্তার ওজন হচ্ছে 100 কেজি। তো এটা ধরো আমি কি পয়েন্ট, সি পয়েন্ট যেটা আছে এখানে আমি ডি পয়েন্ট ধরলাম এটা। তো এই তক্তার ওজন যদি ডি পয়েন্ট 100 কেজি হয় এবং এখানে একটা সি পয়েন্ট আছে, আমাদের বের করতে হবে বালকের ওজন। বালকের ওজনটা আমাদের বের করতে হবে। এইখানে যদি ডাব্লু ওজন হয় আর এইদিকে যদি 100 কেজি মানে 100 কেজি ওজন হয়, তাহলে দুই থেকে আমাদের দুইটা মানে একই দিকে দুইটা বল হচ্ছে একই দিকে টানতেছে। আর এই বলটাকে যদি আমরা ব্যালেন্স অবস্থায় রাখতে চাই, তাহলে এইটাকে আমরা কি করব, এইটাকে বিপরীত দিক থেকে 100 প্লাস ডাব্লু ওজনটা হচ্ছে আমরা বিপরীত দিক থেকে মানে ফোর্স দিলে তখন সেটা ব্যালেন্স অবস্থায় থাকবে, সাম্য অবস্থায় থাকবে। এখন আমাদের এখানে আমরা একটা জিনিস হিসাব করি যে এটা হচ্ছে সি পয়েন্ট, তো এইটুক পয়েন্ট এই সি পয়েন্ট এবং এইটুক পয়েন্টের কত হচ্ছে ডিস্টেন্স কত, 2 মিটার।
2 মিটারস, এবং আমাদের আরেকটা বিষয় হচ্ছে যদি 5 মিটারের কথা বলছে, ওকে, এটির পয়েন্ট হচ্ছে 2 মিটারস। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ডাব্লুর মান, এই যে ডাব্লুর ওজনের মান, ডাব্লুর ওজনের মানটা বের করতে হবে। মানে একটা বালক এখান থেকে হেঁটে 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 এইখানে চলে গেছে, এটা একটা বালক, ধরো এই যেটা, এটা একটা বালক, এটা একটা বালক, এটা বালক ওখানে হেঁটে গেছে, এবং ওই বালকের ওজনটা আমাদের কত, এটা আমাদেরকে বের করতে হবে। এখন এখানে দেখো আমাদের পুরা যে দৈর্ঘ্যটা দেওয়া হচ্ছে, দৈর্ঘ্যটা দেওয়া হচ্ছে 5 মিটার। ওকে, 5 মিটার যদি হয়, এই দিকের পয়েন্ট হচ্ছে আমাদের 3 মিটার, সেটা আমরা আগেই বললাম 3 মিটার। তাহলে এক্ষেত্রে আমাদের পুরাটা 3 মিটার, আচ্ছা আমরা আগের মতো একটা কাজ করতে পারি যে বল এবং বলের লব্ধি, লব্ধি থেকে বলের দূরত্ব, এটা ব্যালেন্স অবস্থা করতে পারি। আমি এর আগে বলছিলাম যে আমাদের বল এবং বল থেকে লব্ধি দূরত্বের গুণফল, মানে এখানে যদি ব্যালেন্স অবস্থা আছে বল এবং বল এবং বল থেকে লব্ধির যে দূরত্ব, এটা গুণফল দুই দিকে সমান হবে, ব্যালেন্স করে দেবো, ব্যালেন্স করে দিলে আমরা ডাবল মানটা বের করতে পারবো। দেখো এখন এইখানে ডাব্লু আচ্ছা, এত কিছু না করে আমি একটা কাজ করতে পারি যে ধরো এই যে ওজন আছে একটা, ডি বিন্দুতে আমরা বলের ভ্রামক নেব। বলের ভ্রামক মানে বল এবং বল থেকে হচ্ছে আমাদের যেই পয়েন্টের সাপেক্ষে নেবে, এই পয়েন্টের সাপেক্ষে যে গুণফলটা, এটাকে বলছি আমরা বলের, এটা হচ্ছে বলের ভ্রামক। তো ডি পয়েন্টে যদি আমরা বলের ভ্রামক নেই, আমি লিখে দিই যে ডি বিন্দুতে বলের ভ্রামক, তাহলে আমি কি লিখবো, এইখানে কি কোনো ডেটা মিসিং আছে? আচ্ছা, এই বি তক্তার ওজন 100 কেজি, দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, সেটা হচ্ছে বিসি সমান হচ্ছে 2 মিটার হলে তক্তা না উল্টি 12টি বি পয়েন্টে পৌঁছলে 12টি ওজন কত হবে? আচ্ছা, এখানে একটা জিনিস, এটা হচ্ছে আমাদের 2 মিটার্স এবং এখানে আমাদের 3 মিটার্স। তাহলে দেখো 3 মিটার্স 100কে কত ভাগে ভাগ করবো আমরা? ও আচ্ছা, এখানে একটা জিনিস বলা আছে, তক্তার দৈর্ঘ্য 5 মিটার। আচ্ছা, তক্তার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। আচ্ছা, এখানে একটা যে বিষয় হচ্ছে, আমি যদি বলি যে তক্তা, একটা তো তক্তা মনে করো সমান একটা তক্তার ওজনটা সুষমভাবে বন্টিত। তো এক্ষেত্রে আমাদের তক্তার যে ওজনটা আছে, পাঁচ মিটার তক্তার ওজন যদি 5 মিটার তক্তার ওজন 100 কেজি, তাহলে আমরা বের করবো হচ্ছে 1 মিটার তক্তার ওজন হচ্ছে 20 কেজি। আচ্ছা, আমাদের লাগবে ডিস্টেন্স, এইখান থেকে হচ্ছে আমাদের কত, 100 কেজি ডাব্লু 5 কেজি। ওকে, 5 কেজি যদি হয় তাহলে 5 মিটার্স, তাহলে 1 মিটার ডিস্টেন্সে তক্তার দৈর্ঘ্য, তক্তার ওজন হচ্ছে 20 কেজি, এবং 0.5 মিটারের হবে কত, তক্তার ওজন হবে 10 কেজি। আচ্ছা, দেখি যদি আমাদের কাজ হয় কিনা। তাহলে এখানে দেখো যে আমরা যে বলের ভ্রামক না নিয়ে আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। আচ্ছা, খুব একটা সিম্পল জিনিস, 5 কেজি 10 কেজি লাগবে না, জাস্ট একটু নর্মাল ক্যালকুলেশন করে দিই। দেখো এটাকে আর একটু বাড়িয়ে দিই আমি, এটাকে এখানে পয়েন্টে ধরো যে এটা হচ্ছে এই পয়েন্ট, তো এটা সুষম তক্তা না,
সুষম তক্তা হলে তক্তা একটা যদি তক্তা সাধারণত সুষম হয়, সুষম হলে কি হবে, তক্তার যে মাঝ বরাবর তার ওজনটা ক্রিয়া করবে, মাঝ বরাবর ওজনটা ক্রিয়া করবে। তার মানে কত, 5 মিটারের মাঝ বরাবর কত, এদিকে 2.5, এদিকে 2.5। তো একদম তখন মাঝ বরাবর ওজনটা 100 কেজি ওজনটা ক্রিয়া করবে, যেহেতু আমাদের গ্র্যাভিটি ফোর্স। আলহামদুলিল্লাহ, সরি। এখন আমরা কি করতে পারি, তো মাঝ বরাবর 100 কেজি থাকলো, এবং এইদিকে বালকের ওজন আমাদের বের করতে হবে ডাব্লু, এটা আমরা জানি না। এবং দুইটা যদি একই দিক বরাবর গ্র্যাভিটি বরাবর মানে আমাদের থাকে, গ্র্যাভিটি বরাবর, অর্থাৎ গ্র্যাভিটি বরাবর হচ্ছে 100 কেজি এবং ডাব্লু কেজি দুইটাই গ্র্যাভিটি বরাবর ক্রিয়া করতেছে, তাহলে এই বলটাকে সাম্য অবস্থায় রাখার জন্য, যেহেতু বলছে আমাদের তক্তা না উল্টিয়ে, সাম্য অবস্থায় রাখার জন্য কী করতে হবে, ঠিক একই পরিমাণ বল বিপরীত দিক থেকে ফোর্স দিতে হবে। ফোর্স দিলে কিন্তু আমাদের এই যে অংশটা সাম্য অবস্থায় থাকবে, তার মানে তক্তা উল্টাবে না। তাহলে মাঝখানে কত বল দিতে হবে, 100 প্লাস ডাব্লু, বাট দিকতে হবে কোন দিকে, বিপরীত দিকে। এখন ডি বিন্দুতে যদি আমি ভ্রামক নেই, আমাদের উদ্দেশ্য হচ্ছে ডাব্লু মান বের করা। ডি বিন্দুতে ভ্রামক নিয়ে, সরি বলের ভ্রামক, শুধু ভ্রামক না, বলের ভ্রামক নিয়ে ডি বিন্দুতে বলের ভ্রামক নিয়ে কি করব, দেখো বলের ভ্রামক হচ্ছে আমাদের বল গুণ হচ্ছে যে বিন্দুর সাপেক্ষে নেব তার যে ডিস্টেন্সটা। তাহলে বল আমাদের কত, এই যে ডি বিন্দুতে যদি আমি ডাব্লু বলের ভ্রামক নেই, তাহলে ডি থেকে ডাব্লু দূরত্ব হচ্ছে 2.5 মিটার, এবং বলের মান কত, ডাব্লু। আবার যদি আমি কোন বিন্দুতে নিব, আবার নিব হচ্ছে আমাদের সি বিন্দু থেকে নিব বলের ভ্রামক। তো এখানে একটা বিষয় হচ্ছে, যদি আমাদের বিসির ডিস্টেন্স হচ্ছে 2 মিটার হয়, এটা বলে দেওয়া আছে, তাহলে আমাদের ডিসির ডিস্টেন্স কতটুকু হবে, 0.5 মিটার, যেহেতু আমাদের এটুকু টোটাল ডিস্টেন্স, বিডির ডিস্টেন্স হচ্ছে 2.5 মিটার। তাহলে এখানে আমি দেখো, তাহলে 100 প্লাস ডাব্লু গুণ হচ্ছে আমাদের কত, 0.5। তক্তার ক্ষেত্রে তোমরা সুষমভাবে ধরে নিবা, এবং তার যে ভর ঠিক মাঝখানে বরাবর ভরটা হচ্ছে ক্রিয়া করবে, ঠিক আছে। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, সোজা কথা হচ্ছে এখানে 0.25, এদিকে হচ্ছে 2, 2.5 তাহলে হচ্ছে 100, এখানে হচ্ছে 2.5 প্লাস হচ্ছে আমাদের এখানে হচ্ছে 50 প্লাস হচ্ছে আমাদের 0.5 ডাব্লু, এখানে ডাব্লু লেখা ভুলে গেছি আমি। তাহলে 2.5 থেকে 0.5 ডাব্লু বাদ দিলে থাকে 2 ডাব্লু ইজিক্যাল টু হচ্ছে আমাদের 50। তাহলে আমাদের ডাব্লু ইজিক্যাল টু কত আসবে, ডাব্লু ইজিক্যাল টু আসবে হচ্ছে 25 কেজি, ঠিক আছে। ডাব্লু ইজিক্যাল টু 25 কেজি আসবে, অর্থাৎ বালকের ওজন হচ্ছে 25 কেজি। তো 25 কেজি বালক, তার যদি আমরা বিপরীতে যদি বল 125 কেজি বিপরীত দিক থেকে আমরা ব্যালেন্স করে রাখি, তাহলে তক্তাটা উল্টাবে না, এবং বালক তক্তা না উল্টে অপর পক্ষে পৌঁছাতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে 25 কেজি। ওকে, আমরা পরবর্তী প্রশ্ন যাই। এবারে প্রশ্ন হচ্ছে আমাদের, কোনো কণার উপর একই সময়ে একটা কণার উপর একই সময়ে 3টি বেগ যথাক্রমে 7, 8 এবং 13 কণা, একই সময়ে বেগ যথাক্রমে 7, 8 এবং 13 বল কণাটিকে স্থির থাকলে ক্ষুদ্রতর বেগদ্বয়ের অন্তর্গত কোণ কত। কোনো কণার পর একই সময় ক্রিয়াশীল হচ্ছে 3টা বল, 3টে বেগের মান হচ্ছে আমাদের একটা 7, একটা হচ্ছে 7 মিটার পার সেকেন্ড, একটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, অন্যটা হচ্ছে 13 মিটার পার সেকেন্ড। কণাটিকে স্থির রাখলে হচ্ছে ক্ষুদ্র দুইটা যে বল, এই বলের মান কত, এটা আমাদেরকে বের করতে হবে। তো এর জন্য আমরা কী করতে পারি, দেখো, তাহলে ক্ষুদ্র দুইটা বল যদি একটা পরস্পর কণিক ক্রিয়া করে, তাহলে বৃহত্তর বলটা হবে ওই ক্ষুদ্র দুইটা বলের হচ্ছে লব্ধি, তার মানে 13 বলটা হবে লব্ধি। ওকে, 13 বলটা হবে তাদের লব্ধি। তাহলে আমরা লিখতে পারি লব্ধি সূত্র অনুসারে 13 স্কোয়ার মানে লব্ধি স্কোয়ার, তারপর 7 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 7 ইন্টু হচ্ছে আমাদের 8 কস, এবং ক্ষুদ্র দুইটা বলের কোণ দুটো ধরুন হচ্ছে আলফা, অ্যাজাম্পশন করে ধরে নিলাম। তাহলে এটাকে ক্যালকুলেশন করে 169, তারপর হচ্ছে 7 7 49 এবং 8 8 64 প্লাস হচ্ছে 27 56 56 থেকে 128 কস আলফা
তাহলে প্লাস মাইনাস করে cos আলফা ইজ ইকুয়াল টু আসবে একশো আঠাশ চৌষট্টি, তাহলে এটা হচ্ছে হাফ। হচ্ছে হাফ, সুতরাং আলফা ইজ ইকুয়াল টু আসবে আমার কত, এটা হচ্ছে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ। এর ক্যালকুলেশন করলে তোমরা বুঝতে পারবে হচ্ছে হাফ। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম, কোণের মান কত, আলফার মান হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তো আমরা পরবর্তী প্রশ্ন যাই। ওকে, এবার একটা খুব ইজি ইজি প্রবলেম লাগতেছে, তো আমরা দেখি আসলে প্রবলেমটা কি। ওকে, এবার প্রবলেমটা হচ্ছে 20 কেজি 20 কেজি ওজনের একটি বস্তুর সাথে 20 কেজি ওজনের একটি বস্তুর সাথে দুটি রশি বেঁধে দুজন লোককে তা দুজন লোক তা বহন করছে। ওকে, 20 কেজি ওজনের একটা বস্তুর সাথে একটা হচ্ছে দুটা রশি বাঁধছে, রশি বেঁধে নিচ্ছে, যেটা 20 কেজি ওজন, সরি 2 থেকে 20 কেজি ওজন দুটো রশি বাঁধছে, এবং বলছে যে রশিদ্বয় খাড়া রেখার সাথে পরস্পর হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। 45 ডিগ্রি কোণ তৈরি করলে আমাদের রশিদ্বয়ের টান কত হবে, এটা আমাদেরকে বের করতে হবে। এবং এখানে কিন্তু চিত্রের সাথে দেখাই দেওয়া হয়েছে। দেখো এইদিকে একটা টানতেছে, এদিকে টানতেছে, এদিকে টান হচ্ছে T1, এদিকে অপোজিট হচ্ছে T2, এবং খাড়া যে রেখা তার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে আছে। ওকে, এখন আমাদেরকে বের করতে হবে যে রশিদের টান কত। তো এই ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে পারি, যে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে পরস্পর 90 ডিগ্রি, খাড়া যে রেখাটা আছে, খাড়া রেখার সঙ্গে পরস্পর 90 ডিগ্রি কোণ তৈরি করছে। ওকে, এখন আমরা লিখতে পারি যে বলের সাম্যাবস্থা অনুসারে, যদি ব্যালেন্স অবস্থা আছে, বলের সাম্যাবস্থা অনুসারে T1 ডিভাইড বাই হচ্ছে আমাদের তার অপর কোণ T1 ওকে, T1 প্লাস হচ্ছে এই কোণের বিপরীত কত হচ্ছে 45 45 ওকে, তাহলে এই যে কোণটা আছে, এই কোণটা হচ্ছে আমাদের কত হবে 135 হবে, কার অনুপাত হবে সাইনের উপর। আমি বোঝাচ্ছি আসলে কীভাবে কী করলাম। 135 ডিগ্রি আমি লিখি আগে, তারপর বোঝাচ্ছি আমাদের সাইন 135 ডিগ্রি, এবং ওজন হচ্ছে আমাদের 20 কেজি, এবং যেহেতু সাম্যাবস্থা 90 ডিগ্রিতে আছে, সাইন 90 ডিগ্রি। আচ্ছা, এই বলটা আমাদের এইদিকে টানতেছে, ঠিক আছে, এই বলটা এদিকে টানতেছে, এবং এখানে সাম্যাবস্থা, এই বলটা নিচের দিকে টানতেছে। তো এই যে এই দুইটা রেখা, এই দুইটা হচ্ছে আমাদের যে টান বল আছে, মানে তাদের অন্তর্গত কোণ হচ্ছে 45 ডিগ্রি দেওয়া আছে। তাহলে অপর কোণটা কত হবে, অপর কোণটা হবে হচ্ছে আমাদের এই পুরাটা তো 100 সমকোণ 180 ডিগ্রি, তার থেকে যদি 45 ডিগ্রি বাদ দিই তাহলে কত থাকে আমাদের 135 ডিগ্রি। ঠিক একইভাবে এই সাইডে 135 ডিগ্রি কোণ তৈরি করছে, মানে বল তার হচ্ছে বিপরীত বল, এবং বলের যে বলের লব্ধি তার সঙ্গে যে কত ডিগ্রি কোণ করে তৈরি করছে তার রেশিওটা, হ্যাঁ, এটা হচ্ছে রেশিও সাম্যাবস্থায়। তো এটা হবে কত ডিগ্রি, 135, দুই ক্ষেত্রে 135 ডিগ্রি 135 ডিগ্রি করে আসে। এবং আমার বলছে যে আমাদের ওজন হচ্ছে 20 কেজি, এবং হচ্ছে যেহেতু লম্ব বরাবর আমাদের আছে রেখাটা, লম্ব বরাবর আমাদের যে রেখাটা আছে বহন করছে, তা খাড়া যে রেখাটা আছে, খাড়া রেখা কথা বলছি, খাড়া মানে ভার্টিক্যালি রেখা, এই রেখাটা আছে, এই রেখা দুইটা রেখার সঙ্গে পরস্পরের সঙ্গে, মানে দুই দিকে টানের সঙ্গে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, এই কোণটা নেওয়া আছে। তাহলে এটা আমাকে যদি হিসাব করি, T1 ডিভাইড বাই হচ্ছে আমাদের সাইন 135। আচ্ছা, এটা আমি এখানে না লিখে এই সাইডে লিখি, এটা সমান এটা, ওই সমান এটা, জাস্ট আমি লিখবো, মানে আমাদের T1 এবং T2 বের করতে হবে। T1 সাইন 135, যেহেতু আমাদের 20 কেজি ওজন, তার ব্যালেন্স হচ্ছে 20 কেজি ওজন করে রাখছে, মানে প্রত্যেকটা টানই হচ্ছে 20 কেজি ওজনকে রাখছে। এবং খাড়া রেখা যদি বলছে
সাইন 90 ডিগ্রি। তাহলে টিকে সমাধান করলে আসবে আমাদের সাইন 135 ডিগ্রি মানে 90 প্লাস 45 এবং সাইন 90 ডিগ্রি 1, তার মানে কত? 10√2 আসে। T1 হচ্ছে 10√2। তো আমাদের যে T1 10√2 এবং এইটুকু যদি রেশিও করি T2 মানে 10√2 আসবে, যেহেতু আমাদের সব কিছু সমান, ভ্যালু সমান। এখানে 10√2 করে টান আসবে দুই দিকে, 10√2 করে টান একদম ভার্টিক্যালি ক্রিয়া করবে। ওকে, তাহলে আমাদের এখানে একটু প্রবলেম। আচ্ছা, তোমরা যদি না বুঝে থাকো একটু কমেন্টে জানাও, আমি রিক আপ করবো। একটু জানাতে পারো। এবং এখানে একটা জিনিস লিখছি যে আমাদের ব্যালেন্স মানে জাস্ট আমাদের যেহেতু খাড়া রেখার সাথে আমাদের ব্যালেন্স অবস্থায় আছে এবং 45 ডিগ্রি কোণ করে আছে, এই জন্য আমি লিখছি যে T1 যে টানটা আছে, T1 টানটা আমাদের খাড়া রেখার সঙ্গে যে 45 ডিগ্রি কোণ আছে তার 45 ডিগ্রি কোণে যে বিপরীত যে কোণটা আছে, হ্যাঁ, তার বিপরীত কোণটা যে রেশিওটা, এই রেশিওটা নিয়েছি। এটার টেকনিক হচ্ছে এরকমই। তো মনে করো যে যেই টান বলটা আমরা হিসাব করব, ওই টান বল এবং যার সাপেক্ষে হিসাব করবো তাদের মধ্যবর্তী কোণ থেকে, তাদের মধ্যবর্তী কোণটা যে কোণটা থাকবে সেই কোণটা থেকে আমরা বাদ দিব হচ্ছে অপোজিট যে কোণটা আছে, যেহেতু আমাদের খাড়া মানে ভার্টিক্যালটা আছে। আমাদের এখানে আমি হিসাবটা করছি যে এরকম যে আমাদের যে খাড়া রেখার সঙ্গে T1 45 ডিগ্রি কোণ তৈরি করছে এবং 45 ডিগ্রি কোণ তৈরি করে ব্যালেন্স করছে, তাহলে তার অপোজিট কোণটা হবে কত? এই যে খাড়া রেখাটা তো পুরো আমি ধরি যে একটা 100 সমকোণ থেকে 45 ডিগ্রি কোণ যদি আমি বাদ দিয়ে দিই তাহলে 135 ডিগ্রি কোণ থাকে। 135 ডিগ্রি কোণ থাকলে আমরা জাস্ট হচ্ছে আমাদের টান বল এবং হচ্ছে আমাদের সাইনের, তার সঙ্গে টান বল ডিভাইড বাই হচ্ছে আমাদের সাইনের হচ্ছে আমাদের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা রেশিওটা নিব সবগুলো বলের ক্ষেত্রে দিয়ে ব্যালেন্স করে হচ্ছে আমি জাস্ট ক্যালকুলেশন করে দিব। ঠিক আছে? তো আমাদের পরে আচ্ছা, আমাদের আজকের লাস্ট প্রবলেমটা আমি সমাধান করবো। এটা হচ্ছে শেষ নম্বর প্রবলেম। দেখো, এবারে প্রবলেম বলছে যে আনুভূমিক দিকে এবং 100 আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ, আনুভূমিক দিক বরাবর এবং আনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ বরাবর কোণে ক্রিয়াশীল দুটি বল 5 একক ওজনের বস্তুকে স্থিরভাবে ধরে রাখে। দুইটা বল 5 এককটা ওজন, একটা মানে একক কত বলছে এটা বলেন, মানে একক কতটা বলেন, জাস্ট বলছে মানে ওজনের ইউনিট বলে নাই, জাস্ট একক বলছে, বলকে ধরে রাখে। তাহলে বল দুটোর মান কত? এটা যদি আমি ফিগার ড্র করি তাহলে এরকম হবে। দুইটা বল, একটা বল হচ্ছে আনুভূমিক বরাবর, অপর বলটা হচ্ছে তার সঙ্গে 30 ডিগ্রি কোণ বরাবর। এটা ধরলাম হচ্ছে এ বল, এটা হচ্ছে বি বল, আর এই তার সঙ্গে কোণ করছে 30 ডিগ্রি কোণ বরাবর। এ বল এবং বি বল এর সঙ্গে কোণ তৈরি করছে কত? 30 ডিগ্রি কোণ। 30 ডিগ্রি কোণ করে কোণে ক্রিয়াশীল একটা 5 একক একটা ওজন একটা বস্তুকে স্থির অবস্থা রাখছে। আচ্ছা, স্থির অবস্থায় রাখলো কত একক? 5 একক ওজন। 5 একক ওজনের একটা বস্তুকে স্থির অবস্থায় রাখছে এবং আমাদেরকে বলছে যে বল দুটোর মান কত, এভির মান কত, এটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এখন 5 একক বল হচ্ছে যদি এখানে 5 একক বলটা এখানে থাকে তার সরাসরি মানে গ্র্যাভিটি ফোর্স হবে নিচের দিকে। হ্যাঁ, এটা হচ্ছে 5, মানে একটা বলকে যদি আমি রেখে দিই মানে স্থির অবস্থা আছে, তার গ্র্যাভিটি ফোর্স ছোড়া নিচের দিকে তৈরি করবে। এবং এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, যদি এই লাইনটাকে আমি বাড়াই তাহলে আমাদের এই পুরা কোণটা হবে কত? 150 ডিগ্রি। যেহেতু আমাদের এই দুটো কোণের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের 30 ডিগ্রি, তাহলে 1 সরল কোণ থেকে আমি 30 ডিগ্রি বাদ দিলে আমার হচ্ছে 150 ডিগ্রি কোণ পাবো। ওকে, তাহলে আমি যেহেতু ব্যালেন্স অবস্থা থাকলে আমরা লিখতে পারবো সাম্যাবস্থার সূত্র অনুসারে আমাদের স্থিতিবিদ্যার
ব্যালেন্স অবস্থা আছে, ওকে। সাম্যাবস্থার সূত্র অনুসারে আমাদের ধরো এ বল, আচ্ছা এ বল আমি এইদিকে লিখছি, এ বলটা হচ্ছে আমাদের তার অপোজিট দিকে এইদিকে মানে জাস্ট এটাকে বাড়াই লিখছি, যেমন আমরা লব্ধির অনুযায়ী লিখি, মানে যে লব্ধি অনুযায়ী যে জিনিসটা লিখি, তো এইটাকে আমি জাস্ট ওভাবে চিহ্ন না দিয়ে এইভাবে লিখি, ওকে। যে এ বল, এই বলটা কিন্তু এ বল, মানে অপর দিকে এই বলটা এদিকে টানছে এবং এই বলটা এদিকে টানছে, টেনে হচ্ছে আমাদের 5 কেজি বস্তুকে সাম্যাবস্থা রাখছে। তো আর এ বলটা কিন্তু আমাদের হচ্ছে এটা কিন্তু লব্ধি বল, ওকে। তাহলে আমি সাম্যাবস্থার সূত্র অনুসারে এ বল তার ডিভাইড হয়েছে সাম্যাবস্থা, তার সঙ্গে হচ্ছে আমাদের অপর বলের সঙ্গে এ বল ডিভাইড বাই হচ্ছে আমাদের কত লিখবো, সাইনের সূত্র অনুসারে হচ্ছে সাইন 50 30 150, ওকে 150। আচ্ছা এটা আমি লিখতেছি, এটা পরে লিখি। আগে আমি লিখলাম হচ্ছে আমাদের এ বল ডিভাইড বাই সাইন, এটা আমরা পরে বের করবো। তারপরে লিখবো হচ্ছে আমাদের বি বল ডিভাইড বাই হচ্ছে আমাদের বি যে বলটা আছে, বি বল ডিভাইড বাই 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি, মানে বিষয়টা সেরকম লামির যে উপপাদ্য আছে, আমার সোজা কথা হচ্ছে লামির উপপাদ্য অনুসারে আমাদের যে তিনটা বল যদি পরস্পর সাম্যাবস্থায় থাকে তাহলে যে কোনো একটা বলের মান অপর দুইটা বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। তো সেই অনুসারে লামির সূত্র অনুসারে হচ্ছে আমাদের দেখো যদি এ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি হয়, তাহলে দুইটা বল সাম্যাবস্থা থাকলে তৃতীয় বলের সঙ্গে যে কোণটা হবে সেই কোণটা হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা হচ্ছে লামির সূত্র হচ্ছে। তাহলে আমি লিখলাম 90 ডিগ্রি। এবির কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে অপর দুইটা কোণের হচ্ছে অপর দুইটা বলের অন্তর্গত কোণ হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, তারপর এইটা সমান আমি লিখতে পারি, এটা সমান আমরা লিখবো হচ্ছে ব্যালেন্স যে ওজনটা আছে, ব্যালেন্স ওজন কত, 5 কেজি, 5 কেজি ওজন। তাহলে 5 কেজি ওজন একদিকে বল ক্রিয়া করছে, তাহলে বাকি দুটা বলের অন্তর্গত কোণ কত হবে, সাইন হচ্ছে 150 ডিগ্রি, মানে এই 30 ডিগ্রি 150 ডিগ্রি, যেহেতু আমার ব্যালেন্স অবস্থা আছে, সাইন 150 ডিগ্রি। এবং 150 ডিগ্রি, এবং যে এ বলটা আছে, এ বলটা যদি আমাদের এই দিকে টানে তাহলে অপর দুটা বলের অন্তর্গত কোণ হবে কত, ধরো এই যে 5 এবং বি এই দুটা বলের অন্তর্গত কোণ কত হবে, 90 + 30, তার মানে 120 ডিগ্রি হবে, 120 ডিগ্রি হবে। এটা লামির উপপাদ্য অনুসারে, মানে আমি যদি একটা বলকে কাউন্ট করি তাহলে বাকি দুটো বলের অন্তর্গত কোণ সাইনের রেশিওটা নিতে হবে, সাইনের সমানুপাতিক। তখন এক্ষেত্রে যদি আমি এ বি হিসাব করি, এ পেয়ে যাব হচ্ছে আমাদের এ হয়ে যাবে এ পাবো, আমি এর সঙ্গে যদি ব্যালেন্স করে লিখি, এ পাবো হচ্ছে 10 এবং বি পাবো হচ্ছে আমাদের, তোমাদের একটু হিসাব করে নিও, বি পাবো হচ্ছে আমাদের 5√3, না সরি, এ হচ্ছে আমাদের কত আসে, আচ্ছা সরি, এ হচ্ছে 5√3 আসবে, বি হচ্ছে 10। ওকে, তাহলে আজকে আমাদের প্রবলেম এতটুকুই থাকলো। আমাদের ক্লাস এখানে শেষ। আশা করি তোমরা প্রবলেমগুলো বুঝতে পারছো। এরপর যদি তোমাদের প্রবলেম থাকে তাহলে তোমরা আমাদেরকে জানাতে পারো, আমরা সেই অনুযায়ী হচ্ছে ওদের প্রবলেমগুলো বা ওদের কোশ্চেনগুলো সমাধান করার চেষ্টা করবো। তো আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে ম্যাথ ক্লাস শেষ হলো। তো আমি মানে এতদিন আমাদের যা ক্লাসগুলো হয়েছে এর মধ্যে থেকে যদি আবার তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, পরীক্ষা তোমাদের প্রিপারেশন নাও। যদি বিগত প্রবলেমগুলো যেগুলো আমরা পড়িয়েছি তোমাদের এর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমাদেরকে জানাতে পারো, আমরা সেই অনুযায়ী হচ্ছে প্রবলেম সমাধান করার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকো, আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।